13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ। উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস শিক্ষার্থীদের। অন্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শত্রুকে গুলি না করলেও নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, বললেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের বিরুদ্ধে লাশ নিয়ে মিথ্যাচারের অভিযোগ। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। দুই বিচারককে জবাব দিতে হবে 10 দিনের মধ্যে, তদন্ত কর্মকর্তাকে তলব। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 7 জনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি মহানগর বিএনপি কার্যালয়ের সামনে। আজকে মহানগর বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এবং সেই সময় মিছিল নিয়ে আসার সময় পুলিশের সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে কথা বলে যতটুকু জেনেছি আমাদেরকে বলেছে বিএনপির 7 জন নেতাকর্মীকে তারা আটক করেছে। তবে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি 12 থেকে 13 জনকে আটক করা হয়েছে এবং বিএনপি অভিযোগ করে বলেছেন মিছিল নিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে এবং সেই জায়গায় সেক্ষেত্রে পাহাড়তলী বিএনপির সভাপতি সহ আসলে 7 জন থেকে 13 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে এখন বিএনপির ভিতরে অনুষ্ঠান চলছিল এবং বিএনপির নেতাকর্মীরাও ভিতরে অবস্থান করছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে বিএনপি নেতারা আস্তে আস্তে তারা তাদের যে গন্তব্য বিভিন্ন জায়গা থেকে যে মিছিল নিয়ে এসেছিল সেই জায়গায় তারা চলে যাচ্ছে এবং আমরা পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তিনি কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছে, তিনি বলেছেন যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছিল তাদের অনেকের হাতে লাঠি ছিল বা ইট পাটকেল নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং সেই সময় কিন্তু পুলিশের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং বিএনপির বিভিন্ন মামলার যারা আসামি রয়েছে তাদেরকেই কিন্তু আটক করা হয়েছে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। তবে সেই বিষয়টি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অভিযোগ করে বলেছেন তেমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আজকে বিএনপির মহানগর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগেই পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছিল। আপনারা দেখছেন বিএনপির যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একে একে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছেন। তো বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল যেহেতু মহানগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী যে আজকে আয়োজন ছিল সেক্ষেত্রে নগরীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর দলীয় নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা মিছিল নিয়ে এসেছে এবং মিছিল নিয়ে আসার সময় কিন্তু বাধার সম্মুখীন হয় এবং তবে পুলিশ বলছে যে নেতাকর্মীরা পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, তখনই কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তার মধ্যে থেকে 7 জনকে আটক করা হয়েছে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন যারা মামলার আসামিরা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন মামলার যারা আসামি রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমনটি আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। তবে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে মহানগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে অনুষ্ঠানটি শেষ হয়েছে। একে একে যারা বিএনপির দ্বারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির যে দলীয় কার্যালয় সেই কার্যালয় থেকে তারা কিন্তু বের হয়ে তাদের যে নির্ধারিত গন্তব্যস্থান সেখানে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন বিএনপিকে আসলে এই যে বিভিন্ন সময় যে মামলা দেওয়া হচ্ছে বা বিভিন্ন সময় যে অনুষ্ঠানের আজকে কিন্তু পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছিল সেক্ষেত্রে নেতাকর্মীদের গ্রেফতার কোনোভাবেই কিন্তু কাম্য নয় এবং তারা দাবি জানিয়েছে যেসব নেতাকর্মীকে আজকে আটক করা হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে তাদেরকে যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় সেই দাবিটি তারা কিন্তু চট্টগ্রামের পুলিশ প্রশাসনের প্রতি জানিয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু মহানগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেক্ষেত্রে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সময় 7 জনকে আটক করা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বিএনপি কার্যালয়ের সামনে থেকে আমার সর্বশেষ খবর। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সবশেষ খবর জানাতে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। গুলি করা বা সম্মুখ যুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন দাবি করেছেন বিএনপি নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তারা বলেন
রাজধানীর চন্দ্রিমা উদ্যানেই বিএনপি প্রতিষ্ঠাতার লাশ দাফন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সরকার পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। আওয়ামী লীগের সমালোচনার জবাবে জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলেন, গুলি করা বা সম্মুখ যুদ্ধে সরাসরি অংশ না নিলেও অন্য সেনাদের নেতৃত্ব দেন তিনি। দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান ছিলেন ২৫০০ সৈনিকের ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার। ব্রিগেড কমান্ডাররা সামনের কাতারে গিয়ে শত্রুর প্রতি গুলি বর্ষণ করে না। জিয়াউর রহমান তার উপরের যে কমান্ডার ইন চিফ কর্নেল জর্জ জুয়া, ব্যাংকস্টন বেঙ্গল রেজিমেন্টের চিফ, তাকে গুলি করে হত্যা করে তারা বলেছিল উই রিভোল্ট। দলের প্রতিষ্ঠাতার লাশ চন্দ্রিমা উদ্যানের সমাধিতেই আছে বলে দাবি করেন জ্যেষ্ঠ নেতারা। চন্দনাইশে পলিটেকনিকের পাশে পাহাড়ে শহীদ জিয়াউর রহমানের লাশ পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যরাই সেটা সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে এসেছে। ঢাকায় নেওয়ার আগে চট্টগ্রামে সিএমএইচে পোস্টমর্টেম করা হয়েছে। ইতিহাস বিকৃত করে কোনো লাভ নেই মন্তব্য করে সভায় বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়েই দেশের মানুষের হৃদয়ে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়ে, তার এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি এই দেশের মানুষের কাছে পুরোপুরি প্রথিত হয়ে আছে তার স্মৃতি। বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার পতনের আন্দোলন জোরদার করার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে ১৩ সেপ্টেম্বর খুলছে দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে একসঙ্গে সব বর্ষের ক্লাস হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানগুলো খোলা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে এই সিদ্ধান্তে উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা, দ্রুত খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর আগে টিকার আওতায় আনতে হবে শিক্ষার্থী ও শিক্ষকদের। নির্দেশনা বাস্তবায়নে কয়েক দফা বৈঠক করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যেই সিদ্ধান্ত এসেছে আগামী ১৫ অক্টোবরের পর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলো। দেশে করোনা সংক্রমণের হার ৩২% থেকে বর্তমানে নেমে এসেছে ১১%। বাড়ানো হয়েছে টিকা দেওয়ার পরিধি। প্রায় শতভাগ শিক্ষককে টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে সিদ্ধান্ত আসে মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার। এতে উৎকণ্ঠা কেটে যাওয়ার কথা বলছেন মেডিকেল শিক্ষার্থীরা। এ মাসের ১৩ তারিখ থেকে ওনারা ক্লাস শুরু করতে পারবেন। হয়তো ২-১ দিন এদিক ওদিক হতে পারে, বাট আনুমানিক এটাই ওনাদের সময়। প্রথম বছর ক্লাস, দ্বিতীয় বছর এবং পঞ্চম বছর, এই ক্লাসগুলো যেখানে একটু প্র্যাকটিক্যাল জড়িত আছে, কাজে সেই ক্লাসগুলোকে আমরা আগে নেওয়া শুরু করব এবং পরিস্থিতি আমরা দেখব। তারপরে পূর্ণাঙ্গভাবে সব ক্লাসই আমরা আস্তে আস্তে খুলে দেব। আমাদের সেশন জট হয়ে যাচ্ছে। আমাদের আগে মাত্র ফার্স্ট ওয়াক হয়েছে 61 ব্যাচের, 62 আসলো, 63 আসলো, ওরা এখনো বসেই আছে। ইভেন ওদের প্র্যাকটিক্যাল ক্লাসও হচ্ছে না, যেটা হাতে কলমে আমাদের শিক্ষাটা খুবই জরুরি। অবশ্যই আমাদের এখানে একটা স্বস্তির ব্যাপার আছে। দেশে বর্তমানে ১,২২,০০,০০০ টিকা হাতে আছে। চীন থেকে ৬ কোটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আসবে আরও ১০.৫ কোটি টিকা। এর ফলে ২ কোটি মানুষকে দ্রুত টিকার আওতায় আনা হবে। ভারতের স্ট্রেজেনেকার কাছ থেকে চুক্তিমতো টিকা পাওয়া না গেলে পাওনা টাকা ফেরত চাওয়া হবে বলে জানান মন্ত্রী। কিছুদিন আগেই আমরা ৬ কোটি ভ্যাকসিন এর অর্ডার দিয়েছি এবং আগামী ৩ মাসে এই ৬ কোটি ভ্যাকসিন চলে আসবে। WHO থেকে একটা প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল ১০.৫ কোটি ভ্যাকসিনের। সেই ১০.৫ কোটি ভ্যাকসিনেরও আমরা নীতিগত আমাদের সিদ্ধান্ত আমরা দিয়েছি, অর্থাৎ গত ১০-১৫ দিনে ১৬.৫ কোটি ভ্যাকসিন বাংলাদেশ ক্রয় করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। এখন পর্যন্ত ৩,০০০ কোটি টাকার টিকা কেনা হয়েছে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দ্রুত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, টিকা দেয়া সহ বাংলাদেশ এই ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে তা অনেক উন্নত দেশও করতে পারেনি। সকালে সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বক্তব্য রাখার জন্য করোনা সংক্রমণের কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাত্র 4 দিনের জন্য শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু হয় বৃহস্পতিবার সকাল 11টায়। কষ্টের ভিতর দিয়ে সবাইকে যেতে হচ্ছে। অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন করোনায় প্রাণ হারানো সংসদ সদস্য ও আপনজনদের। এ সময় তিনি করোনার প্রকোপ কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলা ও ডেঙ্গুর প্রকোপ কমাতে সবাইকে সচেতন থাকা ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু কমলেও সবাইকে কিন্তু সাবধানে থাকা উচিত। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকের সাথে সাথে একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। WHO এর কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে 6 কোটি ডোজ টিকা আমদানিতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা সংক্রমণ রোধে ও জনগণকে টিকা প্রদানে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। টিকার কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। ইতিমধ্যে প্রায় 6 কোটি টিকার টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে আসতে থাকবে। সরকারের পক্ষ থেকে যা যা করে আমরা করে যাচ্ছি। আমরা জানি অনেকে বক্তব্য অনেক কিছুই বলেন, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন অন্য দেশের সাথে যদি তুলনা করে, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। কাজে আমাদের প্রচেষ্টা সবসময় আছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার পর্যায়ক্রমে টিকা সরবরাহ সহ প্রয়োজনীয় সবকিছু করবে বলে জাতীয় সংসদে উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের হাটে আসতো না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরী মনির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন উচ্চ আদালত। 10 দিনের মধ্যে 2 বিচারককে জবাব দিতে বলা হয়েছে। মামলার সব নথি সহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন হাইকোর্ট। মাদক মামলায় গ্রেফতারের পর 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন চিত্রনায়িকা পরী মনি। রিমান্ড চাওয়া হয়েছিল 19 দিন। প্রথম দফায় 5 আগস্ট 4 দিনের রিমান্ড হয় তার। 5 দিন পর আবারও তাকে নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে 19 আগস্ট তৃতীয় দফায় পরীকে আবারও নেওয়া হয় 1 দিনের রিমান্ডে। প্রথম দফার রিমান্ড নিয়ে প্রশ্ন না তুললেও দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মনে করেন উচ্চ আদালত। কেন পরের 2 দফায় রিমান্ডে পাঠানো হলো পরীকে, তার ব্যাখ্যা চাওয়া হয় 2 বিচারকের কাছে। উদ্বেগ প্রকাশ করা হয় সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে। কেন রিমান্ড নিলেন এবং কোন পরিস্থিতিতে নিলেন, কি ব্যাখ্যা, সেইগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে বলেছে। রিমান্ডের ক্ষেত্রে যে কি আর যে গাইডলাইনগুলো আছে সেইগুলোও যাতে যথাযথ অনুসরণ করা হয়। এদিন শুনানিতে পরীর রিমান্ড যৌক্তিক ছিল বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, প্রথম দফায় এলোমেলো তথ্য দেয়ায় পরের 3 দিন রিমান্ডে নেওয়া হয়। সে কারণে মামলার নথি সহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। পরী মনির কেসে যে তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে 15/9/2021 তারিখে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন, কেস ডকেট সহ। মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করায় রিমান্ড। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে শারীরিক মানসিক নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় এটি এখন আতঙ্কের নাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বারান্দা ঘেঁষা বিদ্যুতের তারে জড়িয়ে খুলনায় মারা গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত বাড়ির বারান্দা ঘেঁষে বিদ্যুতের লাইন থাকলেও নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। এতে করে দ্বিতীয়বারের মতো ঘটল এমন দুর্ঘটনা।
নাফিজা খান তো, আমার আব্বুর নাম ইমরান আলী খান শাওন, আর আমার মার নাম জান্নাতুল ফেরদাউসি নুজুল্লাহ, ডাক নাম দোলা। আমি বড় হয়ে আমার মা বাবাকে প্লেনে উঠাবো। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, এই বাস্তবতা বোঝারও বয়স হয়নি 5 বছরের শিশু নাফিজার। এখনো সে বুঝতে পারেনি পৃথিবীর সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়েছে সে। স্থানীয়রা জানান, খুলনা নগরীর টুটপাড়া এলাকার 3 তলার ভাড়া বাসায় এক মেয়ে নিয়ে থাকতেন শাওন জান্নাতুল দম্পতি। বৃহস্পতিবার সকালে বারান্দায় ফুলের টব রাখতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন অন্তঃসত্ত্বা জান্নাতুল। চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে স্বামী শাওনেরও একই পরিণতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনেরই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শাওনের বউ যখন চিল্লাপাল্লা করছে তখন ওই শাওন গেছে ওর বউরে ছাড়াতে। 3 তলা করছে, কোনো একটা আপনার গ্রিল বা কোনো কিছুই দিইনি। এ ঘটনায় বাড়িওয়ালাকে দুষছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারান্দা ঘেঁষে বিদ্যুতের লাইন চলে গেলেও নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এর আগেও দুর্ঘটনার অভিযোগ তোলেন এলাকাবাসী। ছোট একটা মেয়ে, এর ভবিষ্যৎ যেন এরা দেখে। বাড়িওয়ালা যদি 5-7 হাজার টাকা খরচ করে একটা সেফটি দেয়, আজকে 2টা যান যাইতো। আগে একটা লোক মারা গেছে, কোনো সেফটি নাই, কিন্তু ইনি কি বুঝে এই ঘর ভাড়াটা দিল? এটা তো আমার ব্যাপার না, এটা তো মনে করেন যেভাবে সরকার যেভাবে করছে সেইভাবেই তো আছে। আমি আমার মতো তো করছি, তাই না? এই দম্পতির একমাত্র সন্তান 5 বছরের শিশু নাফিজার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, খুলনা। সাভারে নিজ বাসা থেকে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ভোরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। সাভার থেকে মোজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সাভার পৌরসভার রাজাসন এলাকায় ঘরের দরজা খোলা অবস্থায় গৃহবধূ রুমা আক্তারের মরদেহ দেখতে পান বাড়ির ভাড়াটিয়ারা। তারা জানান, সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা কিশোরী মেয়েকে নিয়ে বাড়িটির একটি কক্ষে থাকতেন। 3 দিন আগে মেয়ে তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ায় রুমা একাই ছিলেন বাসায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার মুঠোফোনের সময় সংবাদকে জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ড এখন কি কারণে কে করছে, কিভাবে করছে, কেন করছে, এগুলি আমরা এখনই বলতে পারতেছি না, আমরা জানাবো পরে। প্রতিবেশীরা জানান, 3 বছর আগে বাবার বাড়ির সম্পত্তির 10% জমির উপর একটি আধাপাকা বাড়ি নির্মাণ করেন রুমা। সে বাড়িতেই থাকতেন তিনি। সময় সংবাদ, সাভার। বিপদ সীমা অতিক্রম করে যমুনা ব্রহ্মপুত্রের পানি ঢুকে পড়েছে গাইবান্ধায়। ডুবেছে বাড়িঘর, রাস্তাঘাট। গাইবান্ধা শহর দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীও অতিক্রম করেছে বিপদসীমা। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। ব্রহ্মপুত্রের পার উপচে চলাচলের রাস্তাটাও ডুবে গেছে বানের জলে। মধ্য উড়িয়ার মতো ব্রহ্মপুত্রের গর্ভে থাকা ফুলছড়ি উপজেলার 6 ইউনিয়নের একই দৃশ্য। 3 দিন ধরে পানিবন্দী সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চর, দ্বীপচর ও নদী তীরবর্তী মানুষ। এবার তো পানি উঠতে ধরছে, যে কলার পারে পুরো পানি আসছে। পানির জন্য আশাঘাট আলি বাজার পাই না, বাদ থাকি তোমার আশাঘাট একটা পাই না, বাজারটা সব বন্ধ। ছলিফল নিয়ে খুবই কষ্টের মধ্যে আছে, হয়তো দারোয়ান হচ্ছি, কোটা নিয়ে বের বানাচ্ছি, কখন ছলছে পানিত পড়বে আমার। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভাঙন। কোনো কোনো এলাকায় চরাঞ্চলের গরিব দুঃখীর আশ্রয়স্থলে আঘাত হানছে বানের জল। কেবল ফুলছড়ি উপজেলাতেই ভাঙনের মুখে পড়েছে 4টি গ্রাম। অন্যদিকে আমনের চারা ও বীজতলা ডুবে ক্ষতিগ্রস্ত বর্গাচাষী ও কৃষক। আবার সুয়েদের পানি হয়ে বন্যা হয়ে ক্ষতি হয়ে গেছে, ধান সব তলে গেল। এখন যে কিভাবে কি করব না করব, টাকা পয়সা বাজারঘাটেরও সমস্যা হয়ে গেছে, খুব অভাব দুর্ভোগ। তবে বানভাসীদের জন্য প্রাপ্ত বরাদ্দ বন্টনের প্রক্রিয়া চলছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে 20 টন চাল 50,000 টাকা পেয়েছি। আমরা সেগুলো একেবারে ইমিডিয়েট যেগুলো নিড আছে, আমাদের যেসব মানুষদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে আমরা দিচ্ছি। বানভাসীদের দুর্ভোগ লাঘবের সুখবর দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী শনিবার থেকে কমতে শুরু করবে সবগুলো নদ নদীর পানি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। মাঝ আকাশে অসুস্থ হয়ে 124 যাত্রীর প্রাণ বাঁচালেও নিজে চলে গেলেন পৃথিবী ছেড়ে। সকাল 9টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার মরদেহ ভারত থেকে দেশে আসে। এ সময় বিমানবন্দরের সহকর্মী, বন্ধু, স্বজনরা তার প্রতি শ্রদ্ধা জানান।
ক্যাপ্টেন এলেন নিথর দেহে, সহকর্মীদের টুপি খোলা অভিবাদনে বরণ। এর কিছুক্ষণ আগে শেষবারের মতো দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটে এক অকুতভয় সৈনিকের। বাহন নিজেরই প্রিয় বিমান, যেখানে চালকের আসনে কেটেছে ১৯টি বছর। তবে আজ চালক অন্য কেউ, অন্য কোনো সহকর্মী। সুদক্ষ বৈমানিক নওশাদ নিথর দেহে কফিনবন্দি। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ দিকে। দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। এরপর ধীরে ধীরে বের করে আনা হয় ক্যাপ্টেন নওশাদের কফিন। এ সময় মাথা থেকে হ্যাট নামিয়ে শ্রদ্ধা জানান ক্যাপ্টেনরা। একে একে কফিনে ফুল দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সহ অন্যান্যরা। বিভিন্ন সময়ে সংকটকালীন মুহূর্তে উনার দক্ষতা দিয়ে উনি অনেক যাত্রীর প্রাণে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করেছেন। খুবই একজন পেশাদারিত্ব সম্পন্ন ক্যাপ্টেন ছিলেন এবং ওনার মৃত্যুতে বিমান পরিবারের, বিশেষত পাইলট পরিবারের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সহকর্মীর অকাল মৃত্যুতে আবেগ আপ্লুত সহকর্মীরা বলেন, বাংলাদেশ বিমানে নওশাদের অবদান অপূরণীয়। অনেক ট্রেনিং, অনেক সুদক্ষর মাধ্যমে সে আজকে এই পর্যায়ে পৌঁছেছিলেন। আমরা অবশ্যই তাকে মিস করব, বিমানও মিস করবে তাকে। উনি কখনো কারোর সাথে বেজার হননি, কারোর সাথে কোনো খারাপ বিহেভিয়ার আমরা দেখিনি। ট্রেনিং রেকর্ড, ট্র্যাক রেকর্ড, অল আর এক্সেলেন্ট। হি ইজ দ্য সেকেন্ড জেনারেশন ক্যাপ্টেন, কারণ ওনার বাবা একসময় বিমানে ছিলেন, বিমানের ক্যাপ্টেন ছিলেন। দেশ শুধু একজন পাইলট হারায় নাই, দেশ একজন ভালো মানুষকে আজকে হারায়। অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন নওশাদের উত্তরার বাড়িতে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মরদেহ বিমানের বলাকা কার্যালয়ে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে। গত ২৭শে আগস্ট ফ্লাইট পরিচালনাকালে মাঝ আকাশে ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়লে ১২৪ যাত্রী বহনকারী বিমানটি জরুরি অবতরণ করা হয় ভারতের নাগপুরে। সেখানকার কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০শে আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে কোয়ারেন্টাইনের মধ্যে থেকে টেস্ট ক্রিকেট খেলতে চান না পেসার মুস্তাফিজুর রহমান। ব্যাপারটি ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে টি-20 বিশ্বকাপের ক্যাম্প করতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাছাই পর্বের আগে খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না, ও এখন টেস্টে আগ্রহী না খেলার জন্য। যতদিন আপনার এই কোয়ারেন্টাইন বা বায়োলেবল যেটা আছে সেটার মধ্যে ও টেস্টে কনসেন্ট্রেট করাটা ওর জন্য ডিফিকাল্ট বিধায় ও এখন টেস্টটা খেলতে চাচ্ছেন। এবং আমরাও এটা খুব পজিটিভলি নিয়েছি যে যেহেতু হি ইজ ভেরি এফেক্টেড, মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ফর টি-20 এবং ওয়ানডেতে আমাদের জন্য। অক্টোবরের 4 তারিখে আমরা ইয়েতে চলে যাব যেখানে আমাদের কোয়ালিফাই, সেখানে গিয়ে আমরা ওখানে ট্রেনিং করবো, আর তারপর ওখান থেকে তো আবার এসে আমরা কিন্তু দুবাইতে প্র্যাকটিস ম্যাচগুলো খেলবো। সো সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ। উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস শিক্ষার্থীদের। অন্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। এবং চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। 2 বিচারককে জবাব দিতে হবে 10 দিনের মধ্যে, তদন্ত কর্মকর্তাকে তলব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।